যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশের সাফল্যের রেশ ইন্ডিয়ায় আমরা ধরে রাখতে চাই। সৌরভ গাঙ্গুলী বলেছে বাংলাদেশ পারবে না ভারতের সাথে, এটা তিনি বলবেন কারণ তিনি সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট, সাবেক ক্যাপ্টেন। ভারতের দলের যে আসলে উত্থান, সেই দলের উত্থানের সাথে বা বদলে যাওয়া টিম ইন্ডিয়ার যে ব্র্যান্ডিং, সেটার সাথে ক্যাপ্টেন গাঙ্গুলির একটা বিশাল রোল রয়েছে। সৌরভ গাঙ্গুলী যে কথাটা বলেছে, বাংলাদেশের এখন সেটাকে ভুল প্রমাণ করার প্রয়োজন। পাকিস্তানের অনেক গ্রেট, আমরা জানি যে বাংলাদেশ যখন পাকিস্তান সফর করে তার আগের সময়টায় তারাও মোটামুটি ইকুয়েশন মেলানোর চেষ্টা করেছিল। ইভেন পাকিস্তান যখন অনফিল্ডে খেলতে নেমেছিল, তাদের হিসাবটা একটু যদি আপনারা রিকল করেন যে বাংলাদেশকে তারা কত দ্রুত হারাতে পারে। প্রথম রাওয়ালপিন্ডি টেস্টে 448 রানে 4 উইকেটে ইনিংস ঘোষণা করেছে, মানে মাত বুড়ির একটা সীমা থাকে। বাংলাদেশ দল করলো কত, 565। ওই 565 করলো, 117 রানের লিড নিল, সেটাই কিন্তু বাংলাদেশের জয়ের টনিক হলো প্রথম টেস্টে। যেই দলটা ইনিংস ঘোষণা করে 448 রানে 450 নট ইভেন, কারণটা ছিল যে বাংলাদেশকে তারা পাত্তা দেয়নি, যেমনটা সৌরভ গাঙ্গুলী পাত্তা দিচ্ছে না। কিন্তু বাংলাদেশ, দে আর অল সেট টু মেক দ্য হিস্ট্রি। এই মুহূর্তে টেস্ট চ্যাম্পিয়নশিপে টপ 4-এ রয়েছে টিম টাইগার্স, এবং টানা 2টা জয় পেয়েছে। পাকিস্তানে গিয়ে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের টেস্ট হিস্ট্রি সেরা জয়। সেই জয়ের পর বাংলাদেশের টেস্ট যে স্কোয়াড অ্যানাউন্স করা হয়েছে, সেই দলে পরিবর্তন বলতে খুব বেশি কিছু নেই, তবে চমক রয়েছে। জাকির আলী অনেক, হি ইজ ইন দ্য টেস্ট স্কোয়াড। টি20 খেলেছেন, ওয়ানডে খেলার খুব একটা ওভাবে সুযোগ হয় নাই তার। জাকিরের সামর্থ্য নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই, উইকেট কিপিংটাও পারেন। তার ইনক্লুশন এবং শরীফুলের ইনজুরির কারণে বাদ পড়া নিয়ে যতই আলোচনা হোক না কেন, এন্ড অফ দ্য ডে বাংলাদেশের কন্টিনজেন্টে বাংলাদেশের টিম নিয়ে যেই ডিসকাশনটা সবচেয়ে বেশি, সেটা হচ্ছে জাকিরের আসলে ইনক্লুশন কেন, সামর্থ্যের জায়গাটা কোথায়। দেখুন, জাকের যে প্রথম শ্রেণী ক্রিকেট খেলেছে সেটা তো বাংলাদেশই খেলেছে, বাইরে তো আসলে ওভাবে খেলার খুব একটা সুযোগ হয়নি। 49টা ম্যাচ খেলেছে বাংলাদেশের কন্ডিশনে, বাংলাদেশের ওয়েদারে, স্পিনিং ট্র্যাকে, অলমোস্ট স্পিনিং ট্র্যাকে তার এভারেজ হচ্ছে 40+, 41 সামথিং। তার মানে হোয়েনেভার ইউ আর ট্রাভেলিং টু ইন্ডিয়া, যখন আপনাকে চেন্নাইয়ে খেলতে হবে, যখন বল ঘুরবে, মুস্তাফিজের কথা মনে আছে যে কি পরিমাণ ইফেক্টিভ ছিলেন তিনি ডিউরিং লাস্ট আইপিএল। ওই জায়গাটায় ইউ নিড সামওয়ান, যদি তাকে 11-এ রাখা হয় বা খেলানো হয়, যে হচ্ছে স্পিন মোকাবেলা করতে পারবে, এবং এটা আমার কাছে মনে হয় অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা। দ্বিতীয় পয়েন্ট যেটা, বাংলাদেশের স্কোয়াডে 4 জন পেসার রয়েছে, ফ্রন্ট লাইন পেসার রয়েছে, এবং 4 জন স্পিনার রয়েছে। এদের মধ্যে একটা দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে। এর আগে আমরা একটা ডিসকাশন করেছিলাম যে মুস্তাফিজকে আসলে অন্তত একটা টেস্টের জন্য ফেরানোর পরিকল্পনা করবে কিনা টিম ম্যানেজমেন্ট। তারা সেটা করেনি, ভালো কথা। কিন্তু জাকেরের ইনক্লুশনের থেকে সবচেয়ে বড় চমক আমার কাছে যেটা মনে হয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে, নতুন বিসিবিতে, সেটা হচ্ছে তাসকিন আহমেদের ইনক্লুশন। এখন আপনারা বলতে পারেন যে তাসকিন তো আগের টেস্টেও ছিল, তাসকিন খেলেছে আগের টেস্ট সিরিজে। তাসকিন থাকা, তাসকিনের প্রেজেন্স, তাসকিনের উইকেট টেকিং অ্যাবিলিটি, তাসকিনের অ্যাগ্রেশন বাংলাদেশকে জেতাতে একটা খুবই পজিটিভ রোল প্লে করেছে, ইফেক্টিভ রোল প্লে করেছে। তাসকিন আহমেদ যে এখানটায়ও সিলেক্টেড হয়েছেন, এবং তিনি এর আগে অভিমান থেকে অনেকটা, ইনজুরি তো ছিলই, যে ঘোষণাটা দিয়েছিলেন যে তিনি আপাতত টেস্ট খেলতে চান না, সেখান থেকে ফিরে এসে একজন ক্রিকেটার যখন টার্গেট করেন যে আমি ইন্ডিয়ায় গিয়ে বাংলাদেশকে ভারতের বিপক্ষে হারাবো, মানে ভারতকে হারাবো, বাংলাদেশকে জেতাবো, এই টার্গেট যখন করেন, পাকিস্তানের যে জয় রে সেটাকে ধরে রাখার টার্গেট করেন, অন্তত একটা হলেও টেস্ট খেলতে চান, যে কারণে তিনি টেস্ট স্কোয়াডভুক্ত হন, এটা কিন্তু খুবই পজিটিভ সাইন। এই ব্যাপারগুলো বাংলাদেশ দলে আমরা প্রিভিয়াসলি দেখিনি। প্রিভিয়াসলি এমন একটা অবস্থা ছিল যে খেললে খেলাম, না হলে না। তাসকিন আহমেদ দীর্ঘ সময় পর টেস্টে কামব্যাক করেছেন, পারফর্ম করেছেন। নাহিদ রানা রয়েছেন, স্পিড স্টার, 152 রাওয়ালপিন্ডিতে সেই দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে গতি তুলেছিলেন। এবং নাহিদ রানা এই মুহূর্তে বাংলাদেশের বোলিং অ্যাটাকে যাদেরকে নিয়ে ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট ভাবছে, তাদের আমার কাছে মনে হয় যে শীর্ষ তারকা। নাহিদ রানাকে নিয়ে টেনশনটা সবচেয়ে বেশি। মনে আছে ওই স্পেলটা, টানা 3 ওভারে 3 উইকেট নিয়ে পাকিস্তানের ধস এনশিওর করেছিলেন নাহিদ রানা। ভারতের জন্য কিছু একটা অপেক্ষায় রেখেছেন। 150-এর বল এত সহজ না মোকাবেলা করা। এখন অনেকেই বলতে পারেন যে বাংলাদেশকে নিয়ে এত আশাবাদী হবার কারণ কি? আশাবাদী হওয়ার আরো একটা কারণ রয়েছে ভাই, সেটা হচ্ছে সাকিব আল হাসান। দেখুন, সাকিব আল হাসান এই মুহূর্তে কাউন্টি খেলছেন, সারের হয়ে খেলছেন। প্রথম ইনিংসে 4 উইকেট, পরের ইনিংসে 4 উইকেট, ব্যাট হাতে রান না পেলেও এখন পর্যন্ত ওই পার্টিকুলার ম্যাচের সেরা পারফর্মার বাংলাদেশের সাকিব আল হাসান, যিনি দীর্ঘ সময় পর কাউন্টি খেলতে গেছেন, দীর্ঘ সময় পর যিনি ওখানটায় পারফর্ম করছেন। দীর্ঘ সময় পর কাউন্টি খেলতে গিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে কন্ডিশনে যখন সাকিব আল হাসান পারফর্ম করেন,
তখন সেই ইন্সপিরেশনটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট পায় যে চেন্নাইতে বাংলাদেশ যখন খেলবে, আমি প্রথম টেস্টে আলোচনাটা শুরুতে করতে চাই, সেখানটায় সাকিব আল হাসান কতটুকু বিধ্বংসী হতে পারে। সাকিব আল হাসান 8টা উইকেট 10টা উইকেট যদি নাও নেন, সাকিব আল হাসানের প্রেজেন্সটা কতটুকু প্রতিপক্ষের জন্য প্রেশার হতে পারে, কতটুকু এংজাইটি ক্রিয়েট করতে পারে, নো ডাউট অ্যাবাউট দ্যাট। আপনি ইংল্যান্ডের কন্ডিশনে গিয়ে যখন আপনি স্পিন দিয়ে প্রতিপক্ষকে ব্যাকফুটে ফেলে দেবেন, ঠিক তখন ওই পার্টিকুলার ক্রিকেটার যখন তার মতো কন্ডিশন পাবে, তখন তিনি কতটুকু ধ্বংসাত্মক হতে পারেন সেটা নিয়ে কোনো ডাউট থাকে না। মেহেদী হাসান মিরাজ, আমি স্পিন অ্যাটাক নিয়ে একটু আলোচনা যদি করি, মেহেদী হাসান মিরাজ আমরা জানি যে লাস্ট সিরিজের ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, অসাধারণ ক্রিকেটার। ভাই 26 রানে 6 উইকেট পড়ে যাওয়ার পর লিটন মিরাজ যেভাবে বাংলাদেশকে রিবিল্ড করেছিল, বাংলাদেশ যে শেষ পর্যন্ত 262 করলো 274 এগেনস্টে তাদের প্রথম ইনিংসে, অবিশ্বাস্যভাবে এই কামব্যাক এবং অবিশ্বাস্যভাবে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার ক্ষেত্রে মেহেদী হাসান মিরাজের যে রোল, ব্যাট হাতে অস্বীকার করার সুযোগ রয়েছে। এবার বল হাতে চিন্তা করুন, যখনই সুযোগ পেয়েছেন, যখনই 5 নাম্বার 4 নাম্বার বোলার হিসেবে তাকে আনা হয়েছে, নাজমুল শান্ত তাকে একটু পরেই আনতে চান কেন জানি না, তখনই মেহেদী হাসান মিরাজ ব্রেক থ্রু দিয়েছেন। ব্যাটে বলে এরকম পারফরমেন্স সাকিব আল হাসান ছাড়া বাংলাদেশের ক্রিকেট কখনো দেখেন। এন্ড ওয়েন দ্য অপোনেন্ট ইজ ইন্ডিয়া, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সাকিব আল হাসান, দে আর সামথিং ডিফারেন্ট ভাই। কেন বলছি দেখুন, সাকিবকে নিয়ে আমি নতুন করে এক্সট্রা ডিসকাশনে যাব না, ইউ নো বেটার দেন মি। তাসকিন আহমেদের ডেবু হয়েছিল ইন্ডিয়ার বিপক্ষে মিরপুরের হোম অফ ক্রিকেটে, 5 মেরেছিলেন স্টুয়ার্ট বিনির বলের কারণে, একটা বিধ্বংসী স্পেলের কারণে বাংলাদেশ সেই ম্যাচটা জিততে পারেন নাই। এত সুন্দর একটা প্লট রচনা করার পরেও তাসকিন আহমেদ জেতাতে পারেন নাই। এই তাসকিন আহমেদের পরে যদি আমরা মেহেদী হাসান মিরাজকে আলোচনা করি, বাংলাদেশে যখন 2022 সালে ইন্ডিয়া এলো, তখন ফুটবল ওয়ার্ল্ড কাপ চলছিল, সবার ধ্যান জ্ঞান হচ্ছে আর্জেন্টিনা ব্রাজিলে। ইন্ডিয়াকে বাংলাদেশ 2-1 সিরিজ হারিয়ে দিল। মেহেদী হাসান মিরাজ এক ইনিংসে মুস্তাফিজকে নিয়ে লাস্ট উইকেট পার্টনারশিপে 51 রান অ্যাড করলেন 41 বলে, 39 বলে 38 রানে অপরাজিত মেহেদী হাসান মিরাজ। ভাবতে পারেন লাস্ট উইকেটে বাংলাদেশ সেই ম্যাচটা জিতলো, 186 মনে হয় চেস করলো। পরের ম্যাচে বাংলাদেশ যখন আন্ডার প্রেশার, মেহেদী হাসান মিরাজ মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে পার্টনারশিপ করলেন, 81 বলে অপরাজিত 100 রানে মেহেদী হাসান মিরাজের ইনিংস। বাংলাদেশ শেষ পর্যন্ত ইন্ডিয়াকে পরের ম্যাচে 10 রানের কম ব্যবধানে হারিয়ে সিরিজ এনশিওর করলো। Whenever you are discussing about India, whenever you are discussing about some cricketer, তখন আপনাকে এদেরকে একটা অন্য হিসেবে রাখতেই হবে। ভারতের বিপক্ষে বাংলাদেশের জন্য দারুণ সুযোগ, হোক সেটা টেস্ট ফরম্যাট। এই মুহূর্তে র্যাঙ্কিং যদি দেখি, ইন্ডিয়া দে আর ইন টপ। এই মুহূর্তে র্যাঙ্কিং যদি দেখি, বাংলাদেশ দে আর ইন 4th পজিশন। ভারত টপে থাকবে, 1-2 এর মধ্যে থাকবে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে, এটা অবাক করা ব্যাপার না। কিন্তু বাংলাদেশ যেভাবে তাদের ব্র্যান্ড অফ ক্রিকেট খেলছে, নির্ভর হয়ে খেলছে, মুশফিক, মুমিনুল, সাদমান যেভাবে পারফর্ম করছে, বল হাতে মিরাজ, তাসকিন, নাহিদ রানা, সাকিব আল হাসান যেভাবে পারফর্ম করছে, যেভাবে প্রিপেয়ার্ড হয়ে কনফিডেন্স নিয়ে এই দলটা ভারতে যাচ্ছে, সেটা ভাই আমাদের আশা জাগায়।